ছাত্র ইউনিয়নের রাজনীতি কিন্তু আপনারা মানে একেবারে প্রকাশ্যে এবং এখনো ছাত্র ইউনিয়ন কিন্তু যে কোনো ধরনের আপনারা সাম্প্রদায়িক রাজনীতি বা অন্য যে কোনো কিছুর বিরুদ্ধে এবং শিবিরের রাজনীতির বিরুদ্ধেও আপনারা আপনাদের দলীয় কার্যক্রম চালিয়েছেন, ছাত্র ইউনিয়ন এখনো চালাচ্ছে। সেক্ষেত্রে এই যে সেলিমউদ্দিন যেমনটা বললেন যে ছাত্র শিবির তো তার প্রকাশ্য রাজনীতি করেছে, সে নির্বাচনে অংশ নিয়েছেন, তাহলে কেন তাকে গুপ্ত বলা হবে? সেই ব্যাখ্যাটা এই আলোচনাটা আমি জানি না। মানে ছাত্রদল যে প্রশ্নটি তুলেছে, শিবির এত প্রতিক্রিয়া কেন দেখাচ্ছে, এত প্রতিক্রিয়া কেন দেখাচ্ছে? তাদের মধ্যে একটা দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক ছিল, তাদের মধ্যে দীর্ঘদিনের একটা রাজনৈতিক সাংগঠনিক সংযোগও ছিল। হঠাৎ করে এই পরিস্থিতির কেন হলো? একটা রাজনৈতিক দল অন্য একটা দলের ভেতরে থেকে পরিবেশ পরিস্থিতির কারণে কাজ করার এক্সপেরিয়েন্স, হিস্ট্রি এখানে আছে। আমি আপনাকে মনে করিয়ে দেই যে ব্রিটিশ পিরিয়ডে যখন এখানে বামপন্থী আন্দোলন যখন নিষিদ্ধ, তখন বামপন্থীরা অন্যান্য রাজনৈতিক দলের ভেতরে থেকে কৌশলগত কারণে নেতাদের পরিচয় গোপন রেখে কাজ করতেন। কেন করতেন? যেহেতু তাদের আদর্শিক জায়গায় তারা নিষিদ্ধ অবস্থায় আছে এবং তাদের রাজনীতির পরিচয় দেওয়াটা এক ধরনের ঝুঁকিপূর্ণ ছিল এবং তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হতো। সেই কারণে তারা এটি কৌশলে নিত। কিন্তু পরিস্থিতি যদি উন্মুক্ত হয়ে যায়, আপনার জন্য যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, তাহলে আপনি আপনার পরিচয়টা গোপন করে সাংগঠনিক কাজ করাটা এটা সম্ভবত সমীচীন না। এখন শিবির কিভাবে কাজ করবে, কোন কৌশলে, ছাত্রদল কোন কৌশলে কাজ করবে, এটি তাদের ব্যাপার। সেলিম ভাই সম্ভবত এখনো বুঝতে পারছেন না যে তিনি বিএনপিকে যে প্রশ্ন করবেন সেই প্রশ্নটা আমাকে করছেন এবং সেই উত্তরটাও চাচ্ছেন। আপনি ক্যাম্পাসে রাজনীতির কথা বলছেন, রাইট? ক্যাম্পাসে ছাত্ররা রাজনীতি করবে। আমি আপনাকে মনে করিয়ে দিই, ডাকসু নির্বাচনের দিন পুরো ক্যাম্পাস সন্ধ্যার পর আমরা কি বলেছিলাম যে এটি ছাত্রদের নির্বাচন। আপনার সেই সময় পরিস্থিতি আপনার মনে আছে? দুটো রাজনৈতিক দল, শাহবাগে বিএনপি, নিউ মার্কেট অঞ্চলে জামাত, হাজার হাজার নেতাকর্মী ক্যাম্পাস ঘিরে আছে। কেন? এটা যদি ছাত্রদের রাজনীতি হয়, তাহলে জাতীয় রাজনীতি আপনার মানে আমার যে তথ্যটা দিলাম আপনি ইন্টারনেট সার্চ দিলে পাবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হচ্ছে, সেখানে যাকে জামাতের যিনি প্রার্থী তার নেতৃত্বে জামাতের কর্মীরা সেখানে আছে। আমি আপনাকে জিজ্ঞেস করব, নির্বাচনটা ছাত্রদের, ছাত্র শিবিরের সভাপতি সেখানে থাকবে, জাতীয় নেতারা সেখানে কেন গিয়ে ক্যাম্পাস ঘিরে রাখবে? কারণ ওই সময়টা আপনার কাছে মনে হয়েছে যে আমার যাওয়া দরকার। এখন ছাত্রদল মনে করছে তার যাওয়া দরকার, সে যাচ্ছে। অথচ আমি যখন এই জায়গা থেকে বেরিয়ে আসি তখন আমি আপনার কাছে প্রশ্নটা করি, আমার কাছে প্রশ্নটা করি না। রেসপন্সিবিলিটি এবং লায়াবিলিটিস দুটোই আমার কাছে আছে। ক্যাম্পাসে যখন ছাত্রদলের কমিটি হলো, আপনার মনে আছে ডাকসু নির্বাচনের আগে হলে হলে রাত্রেবেলায় মিছিল হলো। আবার যেদিন ওই পুরন ঢাকায় একটা মানুষকে পাথর মেরে হত্যা করার ঘটনা মনে আছে? রাতের বেলায় ক্যাম্পাসে মিছিলের কথা মনে আছে? তারেক রহমান তখন লন্ডনে, যে স্লোগান উঠেছিল সেগুলো কি আসলে রাজনীতিতে কোনো ধরনের কোনো ইতিবাচক স্লোগান? যে কালচারের কথা আমরা বলছি সেই কালচারের সাথে যায় 1, 2, 3, 4 ইত্যাদি ইত্যাদি? যায় না। তারপরে আপনি দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ হচ্ছে এটা নিয়ে আপনি রাজনীতি করতে চেয়েছেন। তারেক রহমান তখন কোথায়? তখন লন্ডনে। আপনি এখান থেকে করেছেন। আবার এখানে যখন আপনার দলের কেউ তার বক্তব্যটা বেরিয়ে আসছে এবং নিন্দিত হচ্ছে, তখন আপনি বলছেন যে ব্যক্তির দায় ব্যক্তির কথার দায় আমার দল নিবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথম আলোতে আগুন দেওয়ার আগের দিন মনে আছে? রাতের বেলায় একজন নেতা বললেন উদিচি উড়িয়ে দাও, বামদেরকে শেষ করে দাও। তারপর আপনি বললেন যে এটা তার ব্যক্তিগত। অর্থাৎ আপনি যখন বলছেন তখন এটা আপনার রাজনৈতিক, আর যখন আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি তখন আমার ব্যক্তিগত। আমি পার্লামেন্টের জায়গাটা বলছি কারণ এই পার্লামেন্টটার কাছে মানুষের প্রত্যাশার জায়গাটা এই কারণে, এই পার্লামেন্টে এখন পর্যন্ত আমি মমতাজের গান শুনিনি। পার্লামেন্টের কাছে আমি মমতাজের গান শুনি, তেমন কেউ সম্ভবত যাচ্ছেন। সুতরাং এই পার্লামেন্ট এবং পার্লামেন্টের কাছে প্রত্যাশা কেন করব? এই পার্লামেন্ট পরিচালনার জন্য প্রতি মিনিটে 2,72,000 টাকা খরচ হয়। এই টাকা বাংলাদেশের পাবলিকের টাকা। সেই পার্লামেন্টে কেন আমার কৃষকের কথা আলোচনায় আসবে না? সেই পার্লামেন্টে এই যে 22 জন যুবক
মধ্যপ্রাচ্যের মানব পাচারের শিকার হয়ে তাদের কথা কেন আসবে না? এই হামের টিকার কথা কেন আসবে না? পাবলিক রিলেটেড যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো কেন আসবে না? আপনি অন্য যে এজেন্ডাগুলো, কর্মসংস্থানের ইস্যু, এটা কি আলোচনার বিষয় না? আলোচনার বিষয়। আমি যেটা বললাম যে 12 জানুয়ারিতে দুটো ঘটনা, ফেব্রুয়ারিতে দুটো ঘটেছে। এক হচ্ছে জাতীয় নির্বাচন হয়েছে, প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি পূরণ কতটুকু পূরণ হয়েছে? আমরা সাধারণত আলোচনা করতে গিয়ে সরকার বিরোধী উভয়ের কথা বলি। প্রথম সমালোচনাটা আমি সরকারের করব। সরকার সাধারণত চেষ্টা করে আবর্জনাগুলোকে তার ওই কার্পেটের নিচে ঢুকিয়ে রাখতে, তার ব্যর্থতা যাতে অন্যদিকে নিয়ে যাওয়া যায়, সে বিরোধীদেরকে নানা কিছুর মধ্যে এনগেজ করে রাখতে চায় যাতে তার ত্রুটিগুলো কেউ তুলে না ধরে। তো আপনি তো সেই ফাঁদে পা দিলেন। কেন পার্লামেন্টে আপনি বলতে পারেন যে এমপি সাহেবরা তাদের আলোচনার মধ্যে তো বলেছে, হ্যাঁ আলোচনার মধ্যে বলা আর সুনির্দিষ্ট ইস্যুতে নোটিশ দিয়ে পার্লামেন্টকে আলোচনায় বাধ্য করার চেষ্টা করা ভিন্ন বিষয়। সংসদ পরিচালনায় অনেকগুলো প্রসিডিউর আছে। অর্থাৎ আলোচনা যতটুকু হলো তার চেয়ে আপনি ইন্টেনশনের উপর জোর দিচ্ছেন। আমি আসলে ইন্টেনশনের উপর গুরুত্ব কতটুকু দিচ্ছেন? গুরুত্বের উপরে জোর দিচ্ছি। আপনি এই যে কয়েকটা পয়েন্ট আমি বললাম, হামের টিকার কথা বললাম, এই যে জ্বালানি তেলের কথা বললাম, আপনি রাস্তায় এসে আন্দোলন করছেন ঠিক আছে, কিন্তু বাংলাদেশের নির্বাচনের ভেতর থেকে, গণ অভ্যুত্থানের ভেতর থেকে আপনার একটা নতুন ওয়ে তৈরি হয়েছে, নতুন একটা এভিনিউ ওপেন হয়েছে, সেটি হচ্ছে যে একটা ইফেক্টিভ পার্লামেন্ট করার জন্য পাবলিকের ভোট নিয়ে। নির্বাচনে কি হয়েছে সেলিম ভাইরা বলতে পারবেন? প্রশ্ন আছে যে একটা নির্বাচনে আপনাকে যারা হারিয়ে দিল, আপনি একদিন মিছিল করে শেষ করে দিলেন কেন?